যখন এখানে আসছিলাম রাস্তা গাড়ি নেই, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আমি বলবো যে পলাতক কিছু নেতা বাইরে থেকে এই কর্মসূচি দিয়েছে, দেশে তো কেউ নাই তারা। এটা সেই কর্মসূচিতে আবার যারা অংশ নিচ্ছে তারাও পলাতক, তারাও প্রকাশ্যে কেউ না। তো এরকম অপ্রকাশ্য একটা নেতাদের, অপ্রকাশ্য কর্মীদের একটা আন্দোলন কতটা সফল হবে এটা আমি সন্দিহান। কিন্তু এটা বলা যায় যে সরকার একটা কাঁপুনি ধরিয়ে দিয়েছে এটাতেও, যে সরকার যে প্রস্তুতি নিয়েছে, যেভাবে রিয়্যাক্ট করছে, যেভাবে আওয়ামী লীগ করছে গত কয়দিন ধরে, উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিরা, এবং প্রায় ৮ লক্ষের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত করেছে সরকার। এটাকে কিভাবে বারবার বলছে আমরা এটা প্রতিরোধ করবো, আওয়ামী লীগের এই শক্তি নাই যে তারা রাস্তায় দাঁড়াতে পারবে। একই সঙ্গে বলা হচ্ছে শক্তি নেই, আবার প্রস্তুতিটাও অনেক অবশ্যই রাখলে সেটা থাকা উচিত, সরকারে থাকবে না কেন? সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রতিরোধ করবে। দুঃখিত যে আমরা এগুলো অতীতও দেখেছি, কিন্তু যেটা অ্যাট্রোসিটির এটা দমন করতে গিয়ে যদি আবার এমন অবস্থা আমি তৈরি করি যেটা জুলাইতে হয়েছিল, তাতে আবার সরকারও আবার বেকায়দায় পড়ে যায়, তাদেরও আবার বদনাম হয় যে আপনি এভাবে করলেন কেন, এভাবে মারলেন কেন। তো সেই জায়গায় আমি মনে করি যে দুই পক্ষেরই একটা সহনশীলতা দেখাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের জীবনকে তারা যাতে মূল্য দেয়। মানুষের, আমাদের এখানে যে লোক বেশি ক্ষেত্রে আমরা দেখি দাঁড়ায় যে মানুষের জীবনের কোনো মূল্য নাই, যে লোকগুলো মারা যাচ্ছে, মনে করেন ইতিমধ্যে মারা গেছে 2-1 জন, এগুলোর জানি কোনো এর কোনো এর আত্মীয় স্বজন কে আছে, কোনো কোথাও কিছু পাবে না, যে ওর জন্য কেউ কিছু বলবে না, একটা বিবৃতিও পর্যন্ত নাই। তো মানুষের জীবনটা এদের কাছে খুব তুচ্ছ মনে হয়, এবং তাদের রাজনৈতিক চাওয়া পাওয়ার জন্য, তাদের গেইনের জন্য এই লাশের সংখ্যা আবার কত হয়, মানে গাড়ি কতটুকু পড়ে, আগুন নৈরাজ্য কতটুকু হয়, সেগুলোকে দিয়ে আবার পরিমাপ হয় যে এই আন্দোলন কতটা সফল হয়েছে আর কতটা বিফল হয়েছে। দুঃখিত যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন সহনশীলতা নাই, একটা কথা বলার সংস্কৃতি নাই, তেমনি সরকারও প্রতিপক্ষের সাথে কথা বলার কোনো সংস্কৃতি রাখে না। যে যতই প্রতিপক্ষ হোক তাদের সাথে যে কথা বলার একটা লাইন চালু করা। ইসরায়েলে আপনি দেখেন, ইসরায়েল যখন হামলা করছে গাজাকে, সেখানেও তারা হামাসের সাথে আলাপের জন্য একটা চ্যানেল রেখেছে। এখানে কোনো চ্যানেল নাই, এখানে যা ইচ্ছা যে যেভাবে করতে পারে, আমি প্রতিরোধ করব, আমি ডাক দেব আর আপনি প্রতিরোধ করবেন, কারো কথা কেউ শুনছে না। মাঝখান দিয়ে জনগণ এবং জনসম্পদ এখানে ধ্বংস হয়। আর কিছু লোক আছে উৎসাহ দেওয়ার জন্য, যেমন আমি আজকে দেখলাম যে দোকান মালিক সমিতি বলছে যে আমরা দোকান খোলা রাখবো। তার মানে কি, এক ধরনের চ্যালেঞ্জ দেওয়া ইয়েদেরকে, যারা আন্দোলন করছে তাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া যে তোমরা কি করতে পারো আমি দেখি। এটা বিগত সময় এরকম হয়েছিল, ওইটাই আমি বলতেছি। বিগত সময় আমরা দেখেছি যে এই ধরনের দিয়েছিল যে আমরা খোলা রাখবো। আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনার সঙ্গে যখন গণভবনে জুলাইতে আন্দোলন যখন চরমে উঠছে, তখন এই ব্যবসায়ী শ্রেণী গিয়ে কিন্তু ওনাকে আশ্বাস দিয়েছিল প্রয়োজনে আপনার সঙ্গে আমরা কবরে যাব। আপনার কে না ছিল ওনার সঙ্গে, সাংবাদিক থেকে শুরু করে পরামর্শ দেওয়ার জন্য, ব্যবসায়ীরা, শিল্পী, সাহিত্যিক সবাই তো পরামর্শ দিয়েছে। পরামর্শ দেওয়াতে কেউ কারো থেকে পিছিয়ে ছিল না। তো এরকম পরিস্থিতিতে আমরা যেটা জরুরি মনে করি সেটা হচ্ছে যে সবার সহনশীলতা, সবার শুভবুদ্ধির উদয় হওয়া। সেটা না হলে জনগণেরই ক্ষতি হবে এবং জনগণই সেটা সাফার করবে। তারা কি কারণে এটা করবে? একটা জিনিস বলছে যে 13 তারিখ, আপনি যেটা বলছিলেন 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে, তার রায়ের একটা তারিখ ঘোষিত হতে পারে। এখন তারিখ ঘোষিত হতে পারে, সেই ডেটে যদি এই অবস্থা হয়, পরবর্তীতে কি অবস্থা হবে? আমরা বারবার বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, একটা রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করেছি, কিন্তু এমনভাবে আমরা তাদেরকে এমন কিছু করব না, কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু আমরা এমন কিছু করব না। কার্যক্রম নিষিদ্ধ মানে কি, তার কথা যারা বলে তাদেরকেও তো জেলে দিয়ে দিচ্ছি। এখানেও তো গণতন্ত্র বলে কিছু নাই। তো আপনি যখন এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, তারা তখন জঙ্গিবাদে চলে যাবে, জঙ্গি রাজনীতিতে চলে যাবে, তখন ধ্বংসাত্মক রাজনীতিতে চলে যাবে। এবং এই ধ্বংসাত্মক রাজনীতি তখন দেশের কালচারের জন্য, দেশের সুনামের জন্য, অর্থনীতির জন্য, বিদেশের আমাদের যে বিনিয়োগের জন্য সর্বক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। সো রাজনৈতিক সহনশীলতা যেমন আমরা চাইবো, তেমনি চাইবো যে আলোচনার সংস্কৃতিটা চালু। দরজা খোলা রাখা উচিত ছিল এমনটা আমি মনে করি যে আওয়ামী লীগ নয়,
যে কোনো রাজনৈতিক দল, ইভেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশে কতগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন আছে, বলে না জঙ্গি সংগঠন অমুক তমুক, তাদের সাথেও আলোচনার একটা পথ রাখা উচিত। আপনি পথ কেন রাখবেন না? পথ না রাখলে আপনি তার মতামতটা তো জানতে পারছেন না, তার কষ্টটা কোথায়, সে কি চায়, সে কেন চায়, এবং তার যে চাওয়াটা সেটা কতটুকু ন্যায্য। যদি অন্যায্য হয় তাকে আমি প্রতিরোধ করব, তাকে বলবো যে তুমি এটা চাইতে পারো না, এটা তোমার এর মধ্যে পড়ে না, সে আওয়ামী লীগ হোক আর যে রাজনৈতিক দলই হোক। আপনার কাছে আবার আসবো মার্জিয়া মমতাজ, আপনার কাছে একই প্রসঙ্গে শুরুতে আসতে চাচ্ছি যে 13 নভেম্বর কি ঘটতে চাচ্ছে। যেমন আনিস আলমগীর বলছিলেন যে যাদের বেশিরভাগ নেতাকর্মীরা বিদেশে আছে, দেশে নেই, পলাতক অবস্থায় আছে, দেশে থাকলেও যারা সামনে আসছে না, তাদের ঘোষণায় এমন একটা পরিস্থিতি তৈরি করা, তাও তারিখ ধার্য হবে রায়ের তেমন একটি দিনে, সরকারকে কাঁপুনি দিয়ে দেওয়া, এমন একটি কথা বলছিলেন আনিস আলমগীর। কেন মানে এত জলদি 1.5 বছরের মাথায় এমন ঘটনা ঘটলো? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এটা 1.5 বছরের মাথায় ঘটেনি, এটা একদম শুরু থেকেই চলেছে। হ্যাঁ, আমরা দেখেছি যে পলাতক নেত্রীর ছেলে পর্যন্ত প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষণীয়, শ্রদ্ধা আনিস আলমগীর বলছিলেন যে আমাদের তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। কথা বলার সুযোগ আছে দেখেই তারা ঝামেলাগুলো তৈরি করার সুযোগ নিচ্ছে। সুযোগটা কোথায় আছে? গণমাধ্যম আছে, তারা তো গণমাধ্যমে কথা তো বলছে, তাদের কথা নইলে আমরা জানছি কিভাবে? গণমাধ্যম তাদের কথা আপনি যদি প্রকাশ করছে বলেন, না। আপনি যদি বলেন যে একজনের মধ্যেও আপনি কোনো অনুতাপ দেখেছেন আজকে পর্যন্ত? যে জুলাইয়ে নেত্রীর আদেশে যেটা হয়েছে সেটা ছিল প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, বাকি আওয়ামী লীগ এরকম না। এটা বলার জন্য তো আপনার কাছে কেউ মাইক্রোফোন নিয়ে যেতে হবে না। আপনি যেখান থেকে ভয় ছড়াচ্ছেন, যেখান থেকে হুমকি দিচ্ছেন, আপনি সেখান থেকেই বলতে পারতেন। তাহলে তাদের কাছে যে উপায়গুলো ছিল, আমাদের জন্য এটা আসলে একটা শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে পালিয়েছেন হয়তো বেশ কিছু মানুষ, যারা দেশে আছে তারাও অনেকভাবে বিচ্ছিন্ন, কিন্তু তাদের ফিলসফিটা এখনো আগের মতোই আছে। এটা আমাদের জন্য একটা সাবধান বাণী। এবং আমি যদি বলি যে এখান থেকে আমাদের টেক আরেকটা নেওয়া উচিত, যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো এখানে আছে তাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা, যে আসলে আসল শত্রুটা কে, আমরা কার বিরুদ্ধে ফাইট করছি। এই সচেতনতা না থাকার কারণে আমাদেরকে বারবার এমন একটা ইস্যুর অপেক্ষা করতে হয় যে হয়তো হাসিনা একটা কথা বলবেন, তারপর আমরা সেটার বিরুদ্ধে একসাথে হয়ে দাঁড়াতে গেলে আমরা সবাই আবার একটু এক হব, আবার যে সেই শত্রু একটু স্তিমিত হয়ে আসবে, আমরা আবার বিভিন্ন ইস্যু নিয়ে আবার ভাগ হয়ে যাব। হ্যাঁ, তো এটা আরেকটা টেক। প্রথম কথাটা বলেছি যে এখানে কোনো রিমর্স নাই, কোনো অনুতাপ নাই। যে মাধ্যমগুলোতে তারা এই খারাপ মেসেজগুলো ছড়াচ্ছে, হুমকিগুলো ছড়াচ্ছে, এটা দেশের মানুষের জন্য খারাপ। কারণ তাদের যারা অনুসারী তারা তো 2 দিনে দল পাল্টে ফেলবে না, কিন্তু তারা একটা ভুল মেসেজ পাচ্ছে যে হ্যাঁ আমাদেরকে বাঁচাবে, সুতরাং আমি যা ইচ্ছা তাই করে ফেলি। আমি একটা কালকের ঘটনা আমি জানি না, আসলে আমরা কেউ জানি না কি হবে, কিন্তু যে কোনো ধরনের অপরাধের দায় তাদেরকেই নিতে হবে যারা এই উস্কানিগুলো দিচ্ছেন, তাই না? আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ধরনের দুই পক্ষেই, উনিও বললেন যে দুই পক্ষেই বিভিন্ন ধরনের উস্কানি চ্যালেঞ্জ আসছে। এটা আমাদের কারোর জন্য ভালো না। আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আছে, নির্বাচন নিয়ে আমাদের এখন অনেক ব্যস্ত থাকা দরকার। তো ওগুলো থেকে আমরা কিন্তু সাময়িকভাবে একটু ফেরত যাচ্ছি, একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খারাপ আমার মনে হয়। ডিস্ট্রাক্ট আমরা কি এই আওয়ামী লীগের এই বিষয়টাতেই হচ্ছি, নাকি অন্যান্য আরো বিভিন্ন কারণে আমরা হচ্ছি না? গণভোট না, হ্যাঁ ঠিক আছে, ওগুলো নির্বাচনমুখী কার্যক্রম, আর এইটা একটা অপ্রয়োজনীয় কাজ। হ্যাঁ, এটাকে একটা উস্কানি দিয়ে, একটা ভয় দিয়ে, এবং শুধু মৌখিক ভয়ে তো আসলে কাজ হয় না। কি করা হচ্ছে, আমার নিজে ইউনিভার্সিটির 2টা গাড়ি পুড়েছে, আমি জানি। হ্যাঁ, আমার ভেতরে যে ধরনের উৎকণ্ঠা আমার স্টুডেন্টদেরকে নিয়ে, এটা যে কোনো বাবা মা, যে কোনো শিক্ষক এটা ফিল করবেন। তো এভাবে কৃত্রিম ভয় দেখিয়ে যে কাজটা করার চেষ্টা করা হচ্ছে, এটা কোনোভাবেই এক্সপেক্টেড না, এবং এটা শুধু নির্বাচনকে না, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের থেকে আর কি আশা করা যায়? এক্স্যাক্টলি। তো এখন আর তো কোনো উপায় ছিল না। তারা তো এটা করবে ঘোষণা দিয়ে করেছে, সেটা আটকানোর জন্য ব্যবস্থাটা আসলে কতটা? হ্যাঁ, এটা সরকারের দায়িত্ব, এবং আমরা দেখবো যে আগামীকাল কি হয়, এবং এর মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেগুলো তো আমরা দেখছি। হ্যাঁ, একটা দুর্বল সরকার যখন, আমি সরকারকে বলবো যে সরকার এখানে সঠিক ভূমিকা রাখছেন না, কারণ এখানে অনেক বেশি শক্ত হাতে দমন করার দরকার ছিল।
এখনো আপনি দেখবেন গণমাধ্যমে নাম বলা হয় না, বলা হয় একটি দল, একটি দেশ। হ্যাঁ, আমরা কাকে সহ্য করছি, কাকে লুকাচ্ছি, কাকে আড়াল করছি, তাই না? আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই, আনিস আলমগীর বলছিলেন যে আওয়ামী লীগের জন্য একটি আলোচনার দরজা খোলা রাখা থাকলে জি। হয়তো কিছুটা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত। আপনার কি মনে হয় একটি দরজা আলোচনার খোলা রাখা দরকার ছিল, শুধু আওয়ামী লীগ না, যে কোনো নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দলের জন্য খোলা রাখা উচিত কিনা? সেই আহ্বানটি সেই দলের পক্ষ থেকে আসতে হবে। হিসাবটা সহজ। এখানে যে অপরাধ করে তার সাথে কেউ আলোচনায় বসতে যায় না, তার জন্য শাস্তি চায়। এখন সে যদি বলে যে আমি আলোচনায় বসতে চাই, আমি একটা সমঝোতা চাই, তাহলে সেটা বিবেচনা করা হবে কিনা সেটা পরের কথা, কিন্তু আমরা তো আগে এটা দেখতে চাই তারা চেয়েছে কিনা। আপনার কাছে আবারও আসবো আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো যারা অবিভক্ত ছিল তাদের মধ্যে বিভক্তিটা দৃশ্যমান, বিভাজনটা রয়েছে, এমনকি নিজ দলের মধ্যেও মনোনয়ন নিয়ে বিভাজন স্পষ্ট লক্ষ্য করা গেছে। এই যে বিষয়গুলো, নিজেদের মধ্যে ঐক্যের ঘাটতি, বিভাজন, এক দলের বিপক্ষে আরেক দলের রাজপথে থাকার হুঁশিয়ারি, এগুলো কি আসলে এই আওয়ামী লীগের কার্যক্রমকে আরো সহজ করে দিল কিনা বা দিচ্ছে কিনা? কিছুটা তো অ্যাডভান্টেজ তারা নেবেই, কারণ আওয়ামী লীগ যদি দেখে যে তার প্রতিপক্ষ যারা আছে তারা সিমেন্টেড না, তারা আগের মতো ঐক্যবদ্ধ নেই, যেটা তাদের সঙ্গে যেটা করেছিল, যেটা 5 আগস্টের আগে যেভাবে তাদের বিরুদ্ধে লেগেছিল একসঙ্গে সব রাজনৈতিক দলগুলো, সেটা ঐক্যমত্য কমিশন করে দিয়ে সেটার আরও অনৈক্য সৃষ্টি করে চলে গেল। তো সেই অবস্থায় তো তারা সুযোগ নিতেই পারে, অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা কিংবা ভূমিকা কি হওয়া উচিত ছিল? রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা একটাই, রাজনৈতিক দল এবং সরকার সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে, নির্বাচনটা কিভাবে দ্রুত, সুষ্ঠু এবং স্বচ্ছতার সঙ্গে হয় সেটা নিশ্চিত করা। আমি এখানে বলতে পারি ইনক্লুসিভ ইলেকশন করা, যেটা ইনক্লুসিভ তারা এটা তো বাদ দিয়ে দিয়েছে, তাদের এটাতে আর নাই। যদি ইনক্লুসিভ করতো তাহলে সেটাতে বরং আরও জোরালোভাবে একটা ঐক্যবদ্ধভাবে এই রাজনীতি এইটা সফল হওয়ার একটা পেতাম আমরা, যে এটা সফল হবে। আজকেও আমি দেখলাম যে ব্রিটিশ এমপি একটা বিবৃতি দিয়েছে, আপনি দেখছেন কিনা জানি না, ব্ল্যাকম্যান, সে বলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশ সরকারকে বলেছে একসাথে এই যে এই অধিকার, রাজনৈতিক দলগুলোর অধিকার যাতে দেয়, স্পেশালি আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন বা আদার্স অ্যাক্টিভিটিস করা হচ্ছে সেটা যাতে না করা হয়, নির্বাচনে আনার জন্য। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা যেটা মনে করি যে অতীতে যে সমস্ত নির্বাচন হয়েছে একদলীয় নির্বাচন, সেই একদলীয় নির্বাচনের আবার যাতে একদলীয় বলতে একমতের লোকগুলো, সে আবার যাতে একটা কলঙ্কময় ইলেকশন না হয় সেটার জন্য আমরা চাওয়া। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ডিসিশন নেয় যে না আওয়ামী লীগকে আমরা রাখবোই না, আমরা একা একা ইলেকশন করব, করেন, সেটাও সেই করেন, সিদ্ধান্ত তো নিয়ে নিয়েছেন, সেটাও ঠিক মতো করেন, সেটাও তো পারছেন না, সেটা আপনারা করেন এবং একটা নির্বাচিত রাজনৈতিক শক্তিকে আপনারা ক্ষমতা দেন। সেটা হলে কি হবে? সেটা হলে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মানুষ আপনার গণভোট করবেন কি না করবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। মানুষ ঘামাচ্ছে পেঁয়াজ আলুর দাম বেড়ে গেল কেন, মানুষ ঘামাচ্ছে আমার চাকরি চলে যাচ্ছে কেন, গার্মেন্টস কারখানা বন্ধ কেন, মানুষ এগুলো নিয়ে চিন্তা করছে। মানুষ বিনিয়োগ দেখছে না, মানুষের দুশ্চিন্তা অন্য জায়গায়, মানুষ খেতে পারছে না। মানুষ দেখছে যে গ্রামে আগে যে কলহ ছিল সেই কলহ থেকে 100 গুণ কলহ বেড়ে গেছে। মানুষ দেখছে অর্থনৈতিকভাবে সে বরাবরই দুর্বল হয়ে যাচ্ছে। তো মানুষের চাওয়াগুলো আমরা যদি পূরণ করতে পারি, রাজনৈতিক দলগুলো যদি সেটা পূরণ করতে চায়, তাহলে অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার। আর নির্বাচিত সরকারের একটাই মাধ্যম, সেটা জুলাই সনদ অমুক তমুক সেগুলো না, সবগুলোর উপরে হচ্ছে ইলেকশন। ইলেকশন প্রসেসে যাওয়ার জন্য যে স্ট্রাগলগুলো আছে, যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে, ন্যূনতম বিরোধগুলো মিটিয়ে তারা কিভাবে নির্বাচনে যেতে পারে সেটা হচ্ছে বড় একটা টার্গেট। এখন বলা হচ্ছে একটা দল রাজনীতিতে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে, এটা স্বাভাবিকভাবে সবাই ধরে নিচ্ছে, যা জামায়াতকে মিন করছে বা এনসিপি এখানে নির্বাচন করতে চাচ্ছে না, সেটা বিএনপির অভিযোগ। তো এই অভিযোগ খণ্ডনের দায়িত্ব আমি মনে করি যে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা এই নির্বাচনে তারাও যে আগ্রহী যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সব কটা রাজনৈতিক দলই আসলে ভিতরে চায় যে একটা নির্বাচন হোক, কিন্তু তারা উপরে তাদের অনেক বিরোধ, বিএনপি জামাত, যে তারা এই চায় ওই চায়, যে আমরা সবাই আগে সরকারকে চাপে রাখার কোনো কৌশল না, একজন আরেকজনকে চাপে রাখার জন্য,
একজন আরেকজন থেকে বেনিফিট নেওয়ার জন্য, একজন আরেকজনকে ব্লেম দেওয়ার জন্য। এখন রাজনীতি যে খেলাটা চলছে, সেটা আগে যেটা ছিল সেটা হচ্ছে ৭১-এর রাজাকার আর নন রাজাকার। এবারের রাজনীতিতে সেটা বোধহয় খুব চলবে না, কারণ আওয়ামী লীগ যেহেতু নাই, মুক্তিযুদ্ধের শক্তি নাই এখানে, তাহলে অমুক্তিযুদ্ধের শক্তি বলে যাদেরকে করা হয়, চিন্তা করা হয়, অবশ্যই বিএনপি অমুক্তিযুদ্ধের শক্তি না, কিন্তু সেভাবে যেহেতু জোরালো না, যেহেতু ওই ট্রেন্ডিংটা ওইদিকে চলে গেছিল আওয়ামী লীগকে নিয়ে, এদের মধ্যে সে কে বিএনপি আর কে রাজাকার, সরি কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার, এটা এবার খুব বেশি জমবে না মনে হয়। তারপরও বিএনপি চেষ্টা করছে যে জামাতের ওই চরিত্রটা আনার জন্য। আপনি খেয়াল করে বিভিন্ন সময় দেখবেন, এসেছে আলোচনায়। হ্যাঁ, এটা বারবার আলোচনা আসছে যে এরা রাজাকার, এরা স্বাধীনতা যুদ্ধে কি করেছে না করেছে এগুলো আনতেছে। আর জামাত যেটা চেষ্টা করতেছে, জামাত চেষ্টা করছে যে বিএনপিকে এইভাবে গায়েল করা যে তারা হচ্ছে সংস্কার বিরোধী, এরা সংস্কার চায় না, এরা ক্ষমতায় গেলে কিছুই রাখবে না, এই জুলাই বিপ্লব বলে কিছু থাকবে না, এই জাতীয় তাদের মধ্যে এটা গেম হচ্ছে। অরিজিনালি তারা দুজনেই চাইবে যে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং জামাত নিঃসন্দেহে জানে যে তারা এবার ক্ষমতায় যাবে না। তারপরেও তারা প্রশাসন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, নানা জায়গায় দখলদারিত্ব নিয়ে তারা কিভাবে একটা শক্ত প্রধান বিরোধী দল হিসেবে থাকে, তাদের সেই চেষ্টা থাকবে। আর বিএনপির তো অবশ্যই চেষ্টা থাকবে যে ক্ষমতায় যাওয়া। সেই ক্ষমতায় যাওয়ার খেলার মধ্যে আমরা কিছু শিকার হচ্ছে আর কি। এবং তারা যদি স্মুথলি যাচ্ছে না, সেই জায়গায় গেলে সবারই ভালো হবে, রাষ্ট্র একটা দিক নির্দেশনা পাবে, এবং সরকার যে একটা স্ট্রাগল করছে যে একটা নির্বাচন দিয়ে ওদের একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য, সেটাও সহজ হবে। মার্জিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই। গণভোট সহ 5 দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম দিয়েছে জামাত সহ 8টি দল। 16ই নভেম্বর থেকে যদি দাবি না মানে, তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দল কয়েকটির নেতারা। এবং এই যে জামাতের অবস্থান রাজপথে, এটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে জামাত ইসলামী দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা কি আসলে নির্বাচন পেছানোর জন্য, নাকি আসলে ওই যে আনিস আলমগীর যেমন বলল প্রতিপক্ষকে চাপে রাখার জন্য? আচ্ছা, এখানে গণভোটের ব্যাপারে কিন্তু বিএনপি এবং জামাত দুই পক্ষই এবং আরো অনেকগুলো পক্ষ একমত। শুধু এখন দর কষাকষি চলছে গণভোটের সময়টা নিয়ে। এখন আপনি যদি সাংবিধানিক বৈধতার কথা চিন্তা করেন, জুলাই সনদ, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সবগুলোর বৈধতার জন্য কিন্তু গণভোটের প্রয়োজন আছে। এখন বরং এই 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 অপবাদটা কিন্তু বিএনপির উপর যায় বেশি, যে এই সময়টা নিয়ে রাজি না হয়ে গণভোট আগে হতেই হবে যদি আপনি এগুলোকে বৈধতা দিতে চান। এখন বিএনপি এটার ব্যাপারে অযথা দর কষাকষি করে এটাকে পিছিয়ে দিচ্ছে না। নির্বাচনের আগে এখন কত রকমের কাজ, তাদের নিজেদের ঘাড়েও তো অনেক রকমের কাজ। এজন্য তারা চাচ্ছে নির্বাচনের দিনে গণভোট আয়োজনের জন্য। না, গণভোটের ব্যাপারটা হচ্ছে কি, গণভোটের ব্যাপারটা হচ্ছে সাংবিধানিক বৈধতার জন্য প্রয়োজন। কারণ এখন যে সরকারটা চলছে, এটা সংবিধানে কোথাও কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনাকে এখানে মানুষের কনসেন্টের জন্য মানুষের কাছে যেতেই হবে। এটা আগে করে ফেলাটা সবগুলো দলের জন্য স্বস্তিদায়ক ছিল। এখন এটার ব্যাপারে রাজি না হওয়াটা পেছানোর চিন্তা, নাকি যারা চাইছে সেটা পেছানোর চিন্তা, এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে দর্শকের কাছে করতে চাই। এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচনকে পেছানোর জন্য কে কোথায় কাজ করছে এটা তো আমাদের সামনে পরিষ্কার না, কেউ বলছে না। সবাই নির্বাচন চায়, এবং সেই হিসেবে যদি আপনি দেখেন প্রস্তুতিতে সব দলই চেষ্টা করছে। জামাত একটু আগে প্রস্তুতি নিয়েছে, বিএনপি হয়তো কিছু কিছু আসন বাদ রেখে, বাকিগুলোতে এখন মাত্র 2 সপ্তাহের মধ্যে আমরা দেখছি যে ঘোষণা করেছে, কিন্তু জামাত তো এর আরও অনেক আগে ঘোষণা দিয়েছে। তো এই আপত্তিটা তো ধোপে টেকে না যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছে। বরং আমি যদি আপনাকে একটা গল্প বলি, যে একটা ক্লাসে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, সবাই 10 জন বসে পরীক্ষা দিচ্ছে, কিন্তু টিচারের চেয়ারের পায়াটা একটু নড়বড়ে। একটা ছাত্র বারবার বলছে যে স্যার আপনি কিন্তু পড়ে যাবেন। টিচারের কি তাকে ধমকিয়ে চুপ করে দেওয়া উচিত, নাকি সতর্ক হওয়া উচিত? এখানে জামাত সেই ছাত্রটার কাজটা করছে, যারা গণভোট আগে চাচ্ছেন। আপনি জানেন এখানে জামাতও আছে, এনসিপিও আছে। তো এটা আসলে এই সরকারের জন্যই জরুরি। এবং আপনি জানেন সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে 90 দিনের, কিন্তু এই যে 1.5 বছর পরে নির্বাচনটাকে টেনে নিয়ে আসা হলো, এর কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তাহলে সেটার জন্য আমি গণভোট ছাড়া তো আর কোনো উপায় দেখছি না।
এখন যদি আপনি বলেন যে গণভোট চাইলে সেটা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র, আমার মনে হয় তারা এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না। ঠিক এই সময়টাতে আসলে রাজপথে থাকার অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করাটা আওয়ামী লীগের কার্যক্রমকে সহজ করে দিবে কোনোভাবে? আমার মনে হয় দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা একটা গণতান্ত্রিক কার্যক্রম। রাজপথে থাকা মানে রাজপথের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রাজপথে থাকার কথা এখানে বলা হচ্ছে না। আপনি পার্থক্যটা বুঝবেন। আগামীকালকের জন্য আওয়ামী লীগ যে হুমকিগুলো দিয়েছে আর আজকে জামাত যে হুমকিগুলো দিয়েছে, জামাত সহ ইসলামী দলগুলো, দুটার মধ্যে তখন পার্থক্য আমি আছে। বলতে চাচ্ছি আওয়ামী লীগের কাজগুলো করতে তখন সহজ হবে কিনা? না, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের কাজ কি? আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিয়েছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, একদল যদি রাস্তায় থাকে তখন আওয়ামী লীগের রাস্তায় সেই কাজগুলো বরং সেটা করা আমাদের সহজ জন্য হবে ভালো কিনা? হবে, দেশের মানুষের জন্য ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, তিনি একটি কথা বলেছেন, বর্তমানে দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি, এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। দুটি দল বলতে বিএনপি এবং জামাতকে বোঝাচ্ছে। আপনার কি মনে হয়? আমি সেটা জবাব দেওয়ার আগে আফার কথা একটু টেনে নিতে চাই। সেটা হচ্ছে যে উনি বলছেন যে গণভোটের প্রয়োজন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কমপ্লিট অযৌক্তিক একটা বিষয়, এটা দরকারই নাই। তারপরেও এই রাজনৈতিক দলগুলো দুইজনই এটা এক হয়েছে, কেন হয়েছে তারা ব্যক্তিগতভাবে জানে, বাট সংবিধানে এটা কোনো বৈধতা নাই, তারপরে এটা করতে চাচ্ছে এবং বলছে সরকারের বৈধতা নাই। সরকার 106 ধারা নিয়ে, এটা সুপ্রিম কোর্টের অধিকার নিয়ে, আইনগত অধিকার নিয়ে আছে, সরকারের বৈধতা আছে। বৈধতা না থাকলে এই সরকার এতদিন চলছে না। উনি বলেন 3 মাসে এই সরকারের নির্বাচনে দেওয়ার কথা ছিল, সেটা তো নাই। 3 মাসে যে নির্বাচনে দেওয়ার কথা ছিল সেটা তো বিএনপি বলেছিল, ওনারা তো বলেন নাই। ওনারা তো তখন বৈধতা আছে বলেই এই সরকারকে চালিয়ে যেতে বলেছেন। এখন এই সরকারের বৈধতা যখন না, এই সরকার তাহলে নির্বাচনে দিবে কিভাবে? এই সরকার গণভোট দিবে কি করে? এই সরকার তো কিছুই নাই। এই সরকার তো টাকারই তো থাকে। এই সরকার সনদ করে কি করে? সনদে সাইন করবে কি করে? কালকে আবার প্রধান উপদেষ্টা বক্তৃতা দেবেন, সনদ নিয়ে হয়তো বক্তৃতা দিতে যাচ্ছেন উনি। তারপরে বৈধতা দিতে ওনারা এই যে বিষয়টা, সংবিধানের বৈধতা নাই যেগুলো বলা, এগুলো হচ্ছে যে কথার কথা। এখন আপনি কেন ইলেকশনটা আগে চান? এটাও তো তাহলে মানুষ বুঝতে পারে যে তাহলে আপনি গণভোটটা নির্বাচনের সংসদ নির্বাচনের আগে যাওয়ার আরেকটা মানে কুবুদ্ধি আছে আপনার। সেই কুবুদ্ধি হচ্ছে যে আপনি সরকারকে বৈধতা দেবেন, তখন বলবেন যে গণভোট পাশ হয়ে গেছে, এই গণভোটে ডক্টর ইউনূস বৈধতা পেয়ে গেছে, ইলেকশন এখন দরকার নাই, ইলেকশন পরে হইলে হবে। শেখ হাসিনার সরকার যতটুকু টেনিউর ছিল, শেখ হাসিনা অবৈধ কিন্তু তার টেনিউরটা ঠিক আছে, ওইটুকু পর্যন্ত গেল। 2000 এটা জামাতের নেতাও কালকে বলেই দিয়েছে যে 2026 সালে কোনো ইলেকশনই হবে না যদি তাদের ওই দাবিগুলো না মানা হয়। তার মানে হচ্ছে যে ওনারা ইলেকশনের ব্যাপারে তখন যে অন্য সুর ধরবেন না এর কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বিএনপি চায় যে ইলেকশনটা দিন হোক, নির্বাচন সংসদ নির্বাচনের দিনে হোক। তাতে করে দুইটা লাভ, একটা হচ্ছে আমাদের হিউজ পরিমাণ টাকা পয়সা নষ্ট হলো না, পার্টিসিপেশন ভালো হবে। এমনি তো গণভোটগুলো আমরা দেখেছি অতীতে কোনো পার্টিসিপেশন হয় না। তারপরে হচ্ছে যে এর মাধ্যমে যে একটা সংসদ চলে আসবে, সেই সংসদের বৈধতা থাকবে, সেই বৈধতার ফলে ডক্টর ইউনূসের শাসন এখানে সমাপ্তি ঘটবে। ডক্টর ইউনূস আবার অবৈধভাবে এই টেনিউর, অবৈধ ওনার ভাষায়, যে অবৈধ টেনিউরটা আবার করতে পারবে না, এক্সটেন্ড করতে পারবে না। ওনার বৈধতা এখানে শেষ হয়ে যাবে এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানে গিয়ে সরকারের কাঠামো কি হবে না হবে, গণভোট দরকার কি না দরকার, সব কিছু তারা ডিসিশন নেবে। তাদের প্রতি আমরা এই অগাধ আস্থা রাখতে চাই। এবার আসি আপনার প্রশ্নে, যে মঞ্জু সাহেব বলেছেন দুইটা রাজনৈতিক দলের ক্ষমতার, উনি বর্তমান বাস্তবতা নিয়ে বলছেন যে বর্তমান বাস্তবতায় দুইটা রাজনৈতিক দলের শক্তি ও যদি চিন্তা করা হয়, দুইটা রাজনৈতিক দল সমশক্তির না। এখানে যদি বিএনপি আর জামাতের প্রসঙ্গ আসে, উনি তো এটাই মিন করছেন, সেই জায়গায় ভারসাম্যহীন শক্তি তাদের, এটা সমশক্তি নয়। সমশক্তির যদি কথা উঠে আসে তাহলে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে বাংলাদেশের সমশক্তি দুইটা রাজনৈতিক দল। এটা এক একটা অহংকারী ছিল, তাদের জ্বালায় আজকে এত বছর ধরে বাংলাদেশ সাফারার। তারা কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না সেই খেলা নিয়েই বাংলাদেশ এতদিন ধরে সাফার করছে। এখন জামাতে ইসলাম পরিবর্তিত পরিস্থিতিতে উঠে এসেছে, কিন্তু তাদের ক্ষমতা এমন হয় নাই যে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো। বিএনপিকে চ্যালেঞ্জ করতে হলে তাদের আরও বহু টাইম লাগবে। জি, মার্জিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই একটি বিষয় নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণতি হয়েছে,
নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের উপর ভর করে টিকে থাকতে চায়। আবার বিএনপির পক্ষ থেকেও বলা হয় যে জামাত আওয়ামী লীগের ভোট চাচ্ছে এবং ভোট নেয়ার পায়তারা করছে, ছাত্র সংসদগুলোতে ছাত্রলীগের ভোট নিয়ে যাওয়ার কথা বলা হয়। বিএনপি জামাত দুই দলই কি আওয়ামী লীগকে এরকম বিভিন্ন সময় প্রাসঙ্গিক করছে না? জি, আপনি একটা কথা ঠিক বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু পজিটিভলি প্রাসঙ্গিক না হলেও বাংলাদেশের রাজনীতিতে নেগেটিভলি প্রাসঙ্গিক থাকবে, আরও অনেক দিন থাকবে। আপনি দেখেছেন ৭৫-এর পরে 88 পর্যন্ত প্রায় ১৩ বছর বিভিন্ন ফরম্যাটে প্রাসঙ্গিক ছিল। কেউ একবার এসে বলেছে আমরা এখন এই পক্ষ, কেউ একবার এসে বলেছে আমরা এই পক্ষ, অনেকগুলো সরকার পরিবর্তন হয়েছে। তো এই অবস্থাটা আসলে আমাদের সামনে, আমরা এটা দেখতে যাচ্ছি। তো জামাত এটা বলার বা বিএনপি এটা বলার আসলে কতটুকু ভিত্তি আছে এটা তাদের কাছে ইনফরমেশন আছে আমি বলতে পারছি না। তবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে একটা তথাকথিত কথা আছে আওয়ামী ভোট ব্যাংক, এটা নিয়ে চিন্তা বাড়ছে। এখন কেউ হয়তো জেতার জন্য এটাকে নিজেদের দিকে টানছে। আপনি দেখবেন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, খুবই আনএক্সপেক্টেড। পরে অবশ্য এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি যখন এটাকে ইনস্ট্যান্ট শুনবেন এটার আহ্বানটা আপনার কাছে অন্যরকম মনে হবে। তো এই বিষয়টা আসলে চলছে। আবার সাথে সাথে দেখবেন যে একটা বড় দল হিসেবে শ্রদ্ধা আনিস আলমগীর ঠিক বলছিলেন যে আসলে সংখ্যার বিচারে যদি আমরা যাই তাহলে বিএনপির তুলনায় জামাতের অবস্থান কিন্তু সেই হিসেবে অনেক পেছনে। পরিস্থিতির কারণে তারা সামনে এসেছে, কিন্তু সংখ্যার হিসাবে এখন অনেক পেছনে। কিন্তু এই বড় দলটা আমাদের সামনে কি আদর্শ দেখাচ্ছে? আপনি দেখবেন আজকেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা ছিল। কেন? ওই মনোনয়নপ্রাপ্ত এবং মনোনয়ন বঞ্চিত দুই পক্ষের মধ্যে মারামারি, এবং এটা নিয়ে হত্যা পর্যন্ত গড়িয়েছে। সারা দেশে মানুষের সামনে এই ধরনের আদর্শ আসছে এবং এক এলাকায় দেখে আরেক এলাকায় আরেকটু উৎসাহিত হচ্ছে, কেউ কেউ একটু এগিয়ে যাচ্ছে। এগুলো তো আসলে ঠিক অনুকরণযোগ্য ব্যাপার না। আপনি যদি তাদের উক্তিগুলোকে বাদও দেন, আওয়ামী লীগ আসলে কেন আওয়ামী লীগ হলো আমরা যদি চিন্তা করি, এই ফ্যাসিজমটা আসলে কেন আসলো? যে এখানে রাজনীতি ছিল একটা বিজনেস, মানুষের মতামতের তোয়াক্কা না করে এখানে কে কোন এজেন্ডা নিয়ে সামনে এসেছে সেটা একটা ইস্যু ছিল। এবং আমরা দেখেছি যে এটার সাথে তাল মিলাতে গিয়ে আওয়ামী লীগ একটা সময় দেশের ক্লাসিফাইড কিছু জায়গায় এমন কিছু কাজ করেছে যেইগুলোকে সারা জীবন ধরে দেশের মানুষকে বহন করে যেতে হবে। আমরা কখনোই চাই না এমনকি বিএনপিও সেই পথে যাক। তো সেটার জন্য একজন আরেকজনকে সতর্ক করে দেওয়া উচিত। আমি মনে করি এটা এক ধরনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স। প্রত্যেকে এই অপবাদের থেকে বাঁচার জন্য নিজেরা সাবধান থাকবে, এভাবে কথা বলা উচিত। তবে এটা কখনোই ভদ্রতা সৌজন্যবোধের সীমা অতিক্রম করা উচিত না। জি, একদম শেষের দিকে চলে এসেছি। একটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই। জামায়াত ইসলামের আমির একটি কথা বলেছেন যে কর্মক্ষেত্রে নারীরা ৫ ঘন্টা কাজ করবেন, বিনিময়ে ৮ ঘন্টার পারিশ্রমিক পাবেন। নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবে সরকার, যদি জামাত ক্ষমতা যায় এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করবেন, এই বিষয়টি বলেছেন। আমরা একদম শেষের দিকে চলে আসছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যদি একটু বলতেন? জি, এর আগে কথাটি প্রথমে এসেছিল ৫ ঘন্টা কর্মক্ষেত্র, ছোট করে বলবেন 2 মিনিটে। জি জি, ৫ ঘন্টার সময় নিয়ে এইটার ব্যাপারে আমরা যদি একটু চিন্তা করি, এটা পৃথিবীর অনেক দেশে এটা আছে স্প্লিট আওয়ারের ব্যাপারে, যেন একটা মহিলা তার কর্মক্ষেত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে না যান। এখানে একটা কথা বলে রাখি, উনি এই কথাটা মায়েদের জন্য বলেছেন, সব মহিলা না। সব মহিলা এমপ্লয়ীদেরকে নিয়ে এমপ্লয়ারদের চিন্তা ভাবনা করতে হবে না, এটা শুধু মায়েদের জন্য। হ্যাঁ, তো আপনি যদি চিন্তা করেন যে একটা মহিলা সে 4 ঘন্টা কাজ করেও 5 ঘন্টা কাজ করেও তার জবে কন্টিনিউয়েশন আছে, এবং এরপরে সে একসময় যখন পারবে সে ফুল ফ্লেজড ওয়ার্ক ফোর্সে ফেরত আসবে, এটা কিন্তু সম্ভব এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তো এটা খুব অসম্ভব কিছু না। এবং আপনি দেখেন ওনার এই কথাটা বলার কারণে অনেকে এটা নিয়ে আলোচনা করছে, এটা সম্ভাব্যতা অসম্ভবতা নিয়ে আলোচনা করছে। আমার মনে হয় এই আলোচনাটা দরকার আছে। সেটা তো নারীর পছন্দ না, যে নারী আসলে কয় ঘন্টা কাজ করতে চায় তিনি তার পক্ষে সম্ভব কিনা। উনি কি কথা বলেছেন যে যেই নারী চান না তাকেও এটা চাপিয়ে দেওয়া হবে? তিনি বলেছেন যে রাষ্ট্রের নীতি করবেন এমনটা বলেছেন তিনি, এবং তিনি বলেছেন বাকি 3 ঘন্টা প্রয়োজনে সরকার ঘাট ভর্তুকি দেবে। তো সেক্ষেত্রে তো বলাই হয়ে যায় না যে 5 ঘন্টাই নারীর করতে হবে, বাকি 3 ঘন্টা সেই প্রতিষ্ঠানকে সরকার যে কোনো ফ্যাসিলিটি। কোনো মহিলা যদি চান যে তিনি ম্যাটারনিটি লিভ নেবেন না, তাহলে তো তাকে তো রাষ্ট্র চাপিয়ে দেয় না। রাষ্ট্রীয় নিয়মগুলো হচ্ছে প্রভিশন আকারে আসে, তো অব্লিগেশন আকারে আসে না। তাহলে প্রভিশন আছে
একজন নারী চাইলেই এই ছুটি নিতে পারবেন বা চাইলেই এই সুযোগটা নিতে পারবেন, কিন্তু পরে আবার তিনি না, এটা তো ফোর্সে ম্যাটারনিটি আসলেন, লিভ তাই না, না? এটা তো সার্বিকভাবে মেয়েদের জন্য বলছে। এখন আপনি নিজের কর্মস্থলে চিন্তা করেন, আপনাকে যদি বলা হয় যে অর্ধ ঘন্টার কর্মী আমি কেন রাখবো, তো এটা জি। যদি এমপ্লয়ার যদি বলে, তখন তো নারীদের জন্য আরো সীমিত হয়ে যায় তাদের কর্মক্ষেত্র। তারা যেখানে পুরুষদের সাথে প্রতিযোগিতা করে তাদেরকে টিকতে হচ্ছে সমাজে, সেই জায়গায় তারা কি আরো পিছিয়ে পড়বে না? তারা অর্থনৈতিকভাবে আরো দুর্বল হবে না? নারীকে কেন আমরা তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিচ্ছি না? তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাতেই তো সে গর্ববোধ করে। নিশ্চয়ই আপনিও আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতে আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে এবং কর্মক্ষেত্রে সেটাই আপনি চান। তো আমি মনে করি যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাদ দিয়ে তাকে গড়ে বসিয়ে দেওয়ার যে চিন্তা, এটা তো নারীদের জন্য এক ধরনের মানে আইয়ামে জাহালিয়ার সাথে আমরা তুলনা করতে পারি না। এটা তো আমরা এই খুব শিগগির আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তানের সাথে তুলনা করতে পারি। তারা নারী